আপনি শুধুমাত্র মাইক্রো লেসন প্ল্যানের ওপর জোর দিয়ে এত মাইক্রো লেসন প্ল্যান দিচ্ছেন, এত ডেমো ক্লাস দিচ্ছেন, কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যানের ওপর আপনি একদমই ফোকাস করছেন না। তো যারা ডিএলএড পার্ট 2 তাদের জন্য বেসিক্যালি আজকের এই লেসন প্ল্যানটি। এছাড়া যারা ভাবছেন যে আমি প্রাইমারি টেট ডেমো ক্লাস দেবো ইন্টারভিউ পারপাসে, তো তাদের জন্য এটি উপকারী হবে, কারণ আপনি এখান থেকে আপনার যে টপিকটি আপনি বেছে নিতে পারবেন, টপিকটিকে কিভাবে উপস্থাপন করবেন। একটি ম্যাক্রো লেসন প্ল্যানের যে 40 মিনিটের ক্লাস, সেই 40 মিনিটের ক্লাসকে কিভাবে আপনি 5 মিনিটে নিয়ে আসবেন তার একটি বেসিক ধারণাও এখান থেকে আপনি পেয়ে যাবেন। তাই আপনাদের এই ভিডিওটি বিফলে যাবে না, স্ক্রিপ্ট করে যাবেন না। প্রথমে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে লেসন প্ল্যানের মধ্যে ডিফারেন্ট কোথায়। মাইক্রো লেসন প্ল্যান হচ্ছে পুরোটাই প্রি প্ল্যানিং। মাইক্রো লেসন প্ল্যান ইজ এ প্রি প্ল্যানিং সিস্টেম অ্যান্ড ম্যাক্রো লেসন প্ল্যান ইজ এ রিয়েল ক্লাসরুম। তো আপনাকে লেসন প্ল্যানটি ঠিক এইভাবেই বানাতে হবে যেখানে আপনি নিজেকে রিয়েল ক্লাসরুমের একজন টিচার হিসেবে ভাবতে পারবেন। তো এই ক্লাসটি হবে 40 মিনিটের, অপরদিকে মাইক্রো লেসন প্ল্যান মাত্র 5-7 মিনিটের হয়ে থাকে। যেখানে প্রি প্ল্যানিং কেন বলছি, শিক্ষার্থীরাই শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষিকারাই শিক্ষার্থী, এইভাবেই তারা পুরো চিরকুট নিয়ে বসে আগে থেকে কোয়েশ্চেন অ্যান্সার জেনে তারপরেই উত্তরটা দেয়। কিন্তু এখানে স্টুডেন্টরা যে ফিডব্যাকটি দেবে সেটি সম্পূর্ণ রিয়েলিস্টিক, সেখানে কোনো রকম কোনো প্রি প্ল্যানিং নেই। সেইভাবেই আপনাকে এই লেসন প্ল্যানটি বানাতে হবে, সেইভাবে আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে, ফিডব্যাকও সেইভাবেই আসবে। তো অনেকটাই পার্থক্য রয়েছে। যাদের ম্যাক্রো লেসন প্ল্যান সম্পর্কে বেসিক ধারণা আছে, যারা ডিএলএড কোর্সের প্র্যাকটিস টিচিং করেছেন, তাদের জন্য তো কিছু বলারই নেই। তাদের জন্য আশা করি এটি খুব উৎসাহমূলক একটি ভিডিও হবে। আর যারা হয়তো কখনো প্র্যাকটিস টিচিং করেননি, তাদের জন্য নতুন জিনিস শেখা হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি ম্যাক্রো লেসন প্ল্যানটি ধরে ধরে আপনাদের সামনে ডিসকাশন করি। আপনাদের যে 40টি লেসন প্ল্যান পার্ট 2-তে বানাতে হয়, সেখানে এই লেসন প্ল্যান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। প্রথমে ম্যাক্রো লেসন প্ল্যানে যেটি থাকে, বাম দিকে থাকবে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, বয়স, সময় এবং যিনি শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকা তার পরিচয়, তার নাম। ওকে, তো বিদ্যালয় আপনার যা কিছু হতে পারে। এখানে আমি ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 থেকে নিয়েছি এবং সময়, শিক্ষার্থীর সংখ্যা, তাদের গড় বয়স এগুলো একই রকম থাকবে। তো ডান পাশে থাকছে হচ্ছে বিষয়, একক, আজকের পাঠ। এক্ষেত্রে একটি কথা বলি, যদি উপ একক থেকে থাকতো তাহলে এককের নিচেই হবে উপ একক। এখন আমি যে পাঠটি নিয়েছি, যে টপিকটি নিয়েছি মানুষের শরীর, তার কোনো উপ একক ছিল না, তাই আমি এককের পরেই দিয়েছি আজকের পাঠ কি, রক্ত। তাহলে আমরা পরিবেশ বিজ্ঞানের মানুষের শরীর নামে যে এককটি রয়েছে, যে সিলেবাসের মধ্যে রয়েছে, তার যে ছোট্ট একক, উপ একক, সেখান থেকে রক্তটি আমি বেছে নিয়েছি। তাই আজকে আমাদের পাঠ হচ্ছে রক্ত। তো উপকরণ, সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ, এগুলো নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন। সাধারণ উপকরণ বলতে শ্রেণীকক্ষে যে সমস্ত মেটেরিয়ালগুলো সবসময় থেকে থাকে, যেমন চক, ডাস্টার, কৃষ্ণফলক অর্থাৎ ব্ল্যাক বোর্ড। এটি অনেকেই জানেন না যে ব্ল্যাক বোর্ডের বাংলা প্রতিশব্দ হচ্ছে কৃষ্ণফলক। এরপর হচ্ছে একটি পাঠ্যপুস্তক, বিষয় সম্পর্কিত পাঠ্যপুস্তক। নেক্সট হচ্ছে বিশেষ উপকরণ। সেটি কি থাকবে? বিষয় সম্পর্কিত চিত্র নয় মডেল। আপনারা এখানে মডেল ইউজ করতে পারেন, যেমন হচ্ছে শরীরের বডি পার্ট নিয়ে আপনারা একটি মডেল বানাতে পারেন, যে মানুষের শরীর নিয়ে একটি মডেল বানাতে পারেন, অথবা চিত্রের মাধ্যমে মানুষের শরীরকে তুলে ধরতে পারেন। তো এখানে চিত্রও ব্যবহার করা যেতে পারে, মডেলও ব্যবহার করা যেতে পারে, সেই জন্য আমি দুটোই রেখেছি। এরপর হচ্ছে উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্য কোনগুলো? যেমন হচ্ছে পরিবেশ সাবজেক্ট নিয়ে, অর্থাৎ আমাদের পরিবেশ সাবজেক্ট নিয়ে, ইভিএস নিয়ে যেহেতু আমি এই লেসন প্ল্যানটি বানিয়েছি, সেই জন্য ইভিএস সম্পর্কিত ধারণা জন্মাবে স্টুডেন্টের মধ্যে এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। এই রিলেটেড কথাবার্তাই হচ্ছে উদ্দেশ্যই হচ্ছে সাধারণ উদ্দেশ্য। আর বিশেষ উদ্দেশ্য, স্পেসিফিক অবজেক্টিভ যেগুলো থাকছে, সেখানে পার্টিকুলার টপিক নিয়ে আজকের পাঠ নিয়ে কথা হবে। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, আমাদের
পরিবেশ বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা জন্মাবে। এই যে সাধারণ উদ্দেশ্যের পয়েন্টটি এখানে আপনি বুঝতে পারবেন যে সাবজেক্ট, সেই সাবজেক্ট সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা জন্মাবে, তাদের পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ হবে, পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে জানবে। এগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্যের মধ্যে পড়ে। আপনি প্রত্যেকটি পরিবেশের সাবজেক্টের উপরে এই সাধারণ উদ্দেশ্যটি রাখতে পারেন। এরপর হচ্ছে বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্য শুধুমাত্র একক রিলেটেড, আজকের পাঠ রিলেটেড হয়ে থাকবে। শরীরের বিভিন্ন অংশ সম্পর্কে জানবে, কারণ আমরা জানছি মানুষের শরীর সম্পর্কে। রক্ত সম্পর্কে ধারণা জন্মাবে, আমরা পড়তে চলেছি রক্ত নিয়ে। বোঝা গেল? এখন আপনাদের একবার ক্লিয়ার করে দিই যে ম্যাক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রে 3টি স্তর হয়ে থাকে। মাইক্রো লেসন প্ল্যান এবং ম্যাক্রো লেসন প্ল্যান সম্পূর্ণ আলাদাভাবে উপস্থাপন করতে হয় এবং সম্পূর্ণ আলাদাভাবে লিখতেও হয়। লেসন প্ল্যানের যে চার্ট সেটি পুরো আলাদা। তো এখানে 3টি স্তর, এক হচ্ছে আয়োজন স্তর, 2 হচ্ছে উপস্থাপন স্তর এবং 3 নম্বর হচ্ছে মূল্যায়ন স্তর অথবা প্রতিস্থাপন স্তর। তো প্রথমেই আয়োজন স্তরে যেগুলো রাখা আছে সেগুলো হচ্ছে বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় এবং সব শেষে হচ্ছে সম্ভাব্য উত্তর। সম্ভাব্য উত্তর কেন? অর্থাৎ শিক্ষার্থীর যে উত্তর সেটি দিতেও পারে, নাও দিতে পারে, কারণ এখানে রিয়েল ক্লাসরুমকে তুলে ধরা হয়েছে। কোনো রকম ভাবে শিক্ষার্থী জানে না যে তাকে কি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর কি, সেটি সে জানে না। তাই জানলে সে উত্তর দিতে পারবে, না জানলে উত্তর দিতে পারবে না। ওকে, তো এই 7টি কলামের মধ্যে প্রথম যে বিষয়বস্তু, সেখানে কি লেখা হয়? সেখানে লেখা হয় কুশল বিনিময়, দল বিভাজন, ব্যাখ্যাকরণের মাধ্যমে পাঠদানের ক্ষেত্র প্রস্তুত, পূর্ব জ্ঞান যাচাই এবং পাঠ ঘোষণা। এই প্রত্যেকটি পয়েন্ট থাকছে আয়োজন স্তরের মধ্যেই। ওকে, এরপর যে সময় নির্বাচন সেটি হচ্ছে 7 এবং 3, অর্থাৎ 3 মিনিট হচ্ছে কুশল বিনিময়, দল বিভাজন, ব্যাখ্যাকরণের মাধ্যমে পাঠদানের ক্ষেত্র প্রস্তুত। এতটুকু গেল আমাদের 3 মিনিটের মধ্যে। টাইম মেনটেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস লেসন প্ল্যান। ওকে, তো টাইমের কথা আপনাদেরকে মাথায় রাখতেই হবে, যেটি আপনারা মাইক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রেও মাথায় রেখে চলেন, যেটি আপনারা ডেমো ক্লাস দিতে গিয়েও ইন্টারভিউ ক্ষেত্রে মাথায় রেখে চলেন, তো সেটি এখানেও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো পূর্বজ্ঞান যাচাই এবং পাঠ ঘোষণা টোটালটা মিলিয়ে, যে কোশ্চেন অ্যান্সার সবটা মিলিয়ে 7 মিনিট এখানে রাখা হয়েছে। আপনি চাইলে যেভাবে পারেন ভাগ করেন, কিন্তু 10 মিনিটের বেশি আয়োজন স্তর রাখা যাবে না। 10 মিনিট এনাফ। ওকে, তো শিক্ষিকা শ্রেণীতে প্রবেশ করার পর কি করবেন? যেমনটা করেন কুশল বিনিময় করবেন, শিক্ষার্থীরাও কুশল বিনিময় করবে। এই দুটো কার্যকারণের মধ্যে যে যৌক্তিকতা স্থাপন হলো সেটি হচ্ছে শিক্ষার্থীরা মানসিকভাবে সক্রিয় হবে। এরপর শিক্ষার্থীরা কুশল বিনিময় করলো, তখন কি যৌক্তিকতা হবে? তারা মানসিকভাবে সক্রিয় হলো। এই হবে এবং হলো, এই দুটোর মধ্যে তফাৎ কি? যখন শ্রেণীতে প্রবেশ করার পর শিক্ষিকা কুশল বিনিময় করবেন ইন ফিউচার, তখন তারা কি হবে? মানসিকভাবে সক্রিয় হবে, তারাও ইন ফিউচারে সক্রিয় হবে। এরপর শিক্ষার্থীর আচরণের ক্ষেত্রে তারা কি করলো? তারা কুশল বিনিময় করলো। যখনই কুশল বিনিময় করলো তখনই তার যৌক্তিকতা কি হয়ে গেল? মানসিকভাবে সক্রিয় হলো, অর্থাৎ তারা সক্রিয় হয়ে গেল অ্যাট প্রেজেন্ট টাইম। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তারপর সমগ্র শ্রেণীকক্ষকে দুটো দলে ভাগ করবেন। পূর্বজ্ঞান যাচাই, তো ব্যাখ্যাকরণের মাধ্যমে পাঠদানের ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে টিচার কি করলেন? কিছু কোয়েশ্চেন করলেন। কি কোয়েশ্চেন করলেন? টপিক রিলেটেড কোয়েশ্চেন, টপিকের কোয়েশ্চেন নয়, টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন। তাতে তাদের কি হলো? চিন্তা শক্তির বিকাশ সাধন ঘটলো। তারপর হচ্ছে তারা যে উত্তরটি দিল সে উত্তরটি সম্ভাব্য উত্তরের জায়গায় বসে গেল। এখন তারা যদি কোনো উত্তর দিতে না পারতো তাহলে জানি না ম্যাম, জানি না স্যার, কিছু একটা বলে দিতে পারতো। এরপর হচ্ছে পূর্বজ্ঞান যাচাই, তারপর পূর্বজ্ঞান যাচাই আগের প্রশ্নের সঙ্গে রিলেটেড। এরপর হচ্ছে পাঠ ঘোষণা, তো পাঠ ঘোষণাও আমাদেরকে করতেই হয়। তাতে তাদের কি হবে? শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাবে। তারা যে মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছে তাতে কি হলো? শ্রবণ দক্ষতা বৃদ্ধি পেল, অর্থাৎ পেয়ে গেল। যখনই তারা মন দিয়ে শুনলো তখনই
যৌক্তিকতা কি দাঁড়াবে, শ্রবণ দক্ষতা বৃদ্ধি পেল, তাদের বৃদ্ধি হয়ে গেল। এরপর আসছি উপস্থাপন স্তর। উপস্থাপন স্তর হচ্ছে সেই ক্ষেত্র যেখানে একজন টিচার তার স্টুডেন্টদেরকে টপিক সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান দান করতে পারেন। এখানে দীর্ঘ সময়ব্যাপী অর্থাৎ প্রায় 20 মিনিটের কাছাকাছি সময় নিয়ে একজন টিচার পুরো বিষয়টি তাদেরকে বোঝাবেন, তাদেরকে কোয়েশ্চেন করবেন, তাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো কোয়ারি থেকে থাকে, সে বিষয়ে তিনি সমাধান করবেন। তো টোটালটা মিলিয়ে তিনি যে টিএলএম ইউজ করছেন সেই টিএলএম প্রদর্শন করার পর, সেই মডেল প্রদর্শন করার পর তাদেরকে পুরো বিষয়টি ব্যাখ্যাকরণের মাধ্যমে বোঝাবেন, তাদের কোয়েশ্চেন করবেন এবং তাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবেন। এই বিষয়টি গেল উপস্থাপন স্তরে, বোঝা গেল? তো এই উপস্থাপন স্তরে ঠিক কি কি কোয়েশ্চেন করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দিই। যেটি হচ্ছে টিএলএম সহযোগে বিষয়বস্তুর ব্যাখ্যাকরণে কি করা হলো, শিক্ষিকা টিএলএম দেখিয়ে বিষয়টিকে ভালোভাবে তাদের বোঝাবেন, তাদের শরীরে চিত্র আঁকা শেখাবেন, কিছু কোয়েশ্চেনও করবেন। তখন শিক্ষিকার প্রশ্নকরণের ঘরে কি হলো যে শিক্ষিকার প্রশ্নকরণে কি কোয়েশ্চেন করা হয়েছে যে লোহিত কণিকা কাকে বলে। গ্রুপ এ কে কোয়েশ্চেন করা হয়েছে। তারা কি বলল, রক্তে মিশ্রিত ক্ষুদ্র ক্ষুদ্র কণার নামই হচ্ছে লোহিত কণিকা। তারা অ্যান্সারটা দিতে পেরেছে, যদি দিতে না পারতো জানি না ম্যাম। তারপর কি হচ্ছে, রক্তের জলীয় ভাগকে কি বলে, এটি নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে যেটি টিচার করেছেন। তারা বলেছে ম্যাম রক্তের জলীয় ভাগকে রক্ত রস বলে। তারা খুব সুন্দর উত্তর দিয়েছে। আর কথায় কথায় তাদেরকে এইভাবে যদি আমরা উৎসাহ দিতে পারি, অর্থাৎ আপনি একজন টিচার হিসেবে স্টুডেন্টকে যত উৎসাহ দিবেন, বাহ খুব ভালো বলেছো, বাহ খুব সুন্দর বলেছো, বাহ দারুণ বলেছো, বাহ তুমি তো বেশ ভালো জানো দেখছি, বেশ শিখে গেছো দেখছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো বলার পর তাদের মনের মধ্যে একটি কনফিডেন্স তৈরি হয় যে আমিও পারি স্যারের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে, ম্যামের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে, আমিও পেরেছি, কাল থেকে আমি আরো পড়াশোনা করব, আরো অ্যান্সার দিতে পারবো, তাহলে স্যার আমাকে খুব ভালোবাসবে, ম্যাম আমাকে সবার সামনে নাম ধরে ডাকবে, ভালোবাসবে, ইত্যাদি তার মনের মধ্যে চলতে থাকে। তাই খুব ভালো বলেছো, সুন্দর বলেছো, এইভাবে তাদেরকে এনকারেজ করতে হবে। তো এরপর কি করলো, একজন শিক্ষার্থী গ্রুপ বি থেকে কোয়েশ্চেন করলো, শরীরের কোথাও কেটে গেলে ম্যাম রক্ত জমাট বাঁধে কিভাবে, তার মনে এই কোয়েশ্চেনটি এসেছে। সেক্ষেত্রে ম্যাম কিভাবে উত্তরটি দিলেন যে হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছো। তারপরে তিনি অ্যান্সারটি শুরু করবেন। লোহিত কণিকার মতো আরো একরকম ক্ষুদ্র কণিকা থাকে যাকে অনুচক্রিকা বলা হয়। এর জন্যই রক্ত জমাট বাঁধে। শরীরের তাপ এবং বাইরের পরিবেশের যে পারিপার্শ্বিক তাপ বাতাসের সঙ্গে মিশেই রক্ত জমাট বাঁধে। বোঝা গেল? এতে তাদের কি হলো, শ্রবণ ক্ষমতার বিকাশ ঘটবে। এতে তাদের কি হলো, শ্রবণ ক্ষমতার বিকাশ ঘটবে। তারা ভালোভাবে শুনলো, কি হলো, শ্রবণ ক্ষমতার বিকাশ ঘটে গেল, অর্থাৎ ঘটলো, তাদের ঘটে গেছে। যেই মাত্র শুনলো মন দিয়ে, তেমনই যৌক্তিকতা চেঞ্জ হয়ে গেল, প্রেজেন্ট টেন্সে হয়ে গেল যে বিকাশ ঘটলো, শ্রবণ ক্ষমতার বিকাশ ঘটলো। আর এই টোটাল কারুকার্যটি হলো 20 মিনিটের। ওকে, এরপর আসি লাস্ট স্টেজ, উপস্থাপন স্তর, অথবা কেউ কেউ বলে থাকেন মূল্যায়ন স্তর। তো এখানেও সেম, যে বিষয়বস্তুর ক্ষেত্রে কি লেখা আছে, আজকের পাঠ তারা কতটা যাচাই করতে পেরেছে, কারা আজকের পাঠটি কতটা আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করার জন্য টিচার কি করবেন, কিছু কোয়েশ্চেন করবেন। যেমন কি কোয়েশ্চেন করেছেন, শ্বেত রক্তকণিকা কাকে বলে, তারা কি করলো, সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলো। সেখানে কি হলো, শিক্ষার্থীর কথন ক্ষমতা, উত্তর দানের ক্ষমতা বৃদ্ধি পেল। কি উত্তর দিল, রক্তের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা কণাগুলোকে শ্বেত রক্তকণিকা বলা হয়। তারা উত্তর দিতে পেরেছে, যদি না পারতো ম্যাম জানি না, ইত্যাদি। এরপরে কি হলো, তাদেরকে কর্মপত্র প্রদান করা হলো। প্রত্যেকটি স্টুডেন্টকে গ্রুপ ওয়াইজ কর্মপত্র দেওয়া হলো, সাদা চিরকুটের মধ্যে কর্মপত্র লিখে দেওয়া হলো, যেটি আমরা বাস্তবে প্রয়োগ করি, বাট এটি একটি লেসন প্ল্যান, তাই এখানে আমি এই ফাঁকা অংশে শূন্যস্থান এবং আরো বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, এই ফাঁকা অংশে কর্মপত্রটি আপনাদের দেখার সুবিধার্থে লিখে দিয়েছি। তো আমি এখানে শূন্যস্থান পূরণ দিয়েছি 2x1, অর্থাৎ দুটি কোয়েশ্চেনের এক পূর্ণমান 2। তো এভাবেই 5 থেকে 8 নম্বরের মধ্যে বা 10 নম্বরের মধ্যে আপনি কর্মপত্র তাদেরকে প্রদান করতে পারেন। অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন দিয়ে আপনি
কর্মপত্র প্রদান করতে পারেন, যেমন শূন্যস্থান পূরণ, ঠিক ভুল অর্থাৎ সত্য মিথ্যা বা আরো কিছু। প্রথম ম্যাক্রো লেসন প্ল্যান আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা কমেন্টে যদি আরো জানান, তাহলে আমি এই রিলেটেড অর্থাৎ ম্যাক্রো লেসন প্ল্যান সম্পর্কে আরো ক্লাস নিয়ে আসতে আরো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।